আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছে। টুডে ইজ 4th সেপ্টেম্বর 2025 থার্সডে। আজকে 18 ভাদ্র 1432 সাল বৃহস্পতিবার। আজ ইংরেজি বছরের 247তম দিন, আর বছর শেষ হতে আর 118 দিন বাকি। আজ নারী কলোনি জিএসএফপি স্কুলে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কি কি পড়ানো হলো সেটা নিয়ে আলোচনা করতে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, আজকে আমরা প্রাক প্রাথমিকের বাংলা আকার আর ইকার সহযোগে বেশ কিছু শব্দ শিখিয়েছি। ইংরেজি এ থেকে এফ পর্যন্ত আর গণিতের 20 থেকে 40 পর্যন্ত অনুশীলন করেছি। যেগুলো আগের দিনই করানো হয়েছিল সেগুলো আজকে নতুনভাবে অনুশীলন করানো হয়েছে। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো পরবর্তী প্রথম শ্রেণীতে। প্রথম শ্রেণীর আজকে আমরা পড়ানো হয়েছে বাংলার 231 পাতা, ইংরেজির 230 পাতা আর গণিতের 233 পাতা পড়ানো হয়েছে। এক এক করে ভিডিওর মাধ্যমে আমরা বুঝে নেব কি পড়ানো হয়েছে। আজকের পড়ান হচ্ছে পাখিরা বলে একটা কবিতা আছে তোমাদের বই, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। এসো কবিতাটা পড়ি, তারপরে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। দেখো, কবিতাটা পড়ে আমরা বুঝতে পারলাম একটা ছোট্ট শিশু, সে ঘুমিয়ে আছে। দেখো, ছবিটাও সেরকমভাবে দিয়েছে। দেখো, সেই শিশুটি কি বলছে, সেই শিশুটির মনের কথা এখানে ব্যক্ত হয়েছে। কি বলতে চেয়েছে দেখো, সে বলেছে যে যার বাসায় আছে ওরা। পাখিরা কোথায় থাকে? পাখিরা তো বাসায় থাকে। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, পাখিরা কোথায় থাকে? পাখিরা বাসায় থাকে। তারা কি করছে? তারা ডাকাডাকি করছে। তারা কখন ডাকাডাকি করছে? তারা সাত সকালে ডাকাডাকি করছে। তারা কোথায় ডাকাডাকি করছে? তারা ঘরের জানলায় এসে ডাকাডাকি করছে। আর কি প্রশ্ন থাকতে পারে? কয়েকটা পাখির নাম বলো। দেখো, এখানে বলে দিয়েছে কয়েকটা পাখির নাম, বাবুই, ফিঙে, শালিক, দোয়েল, এই কয়েকটা পাখির নাম বলা হয়েছে। তারা সাত সকালে এসে ডাকাডাকি করছে কেন? কারণ তারা খোকনকে ঘুম থেকে ওঠাতে যায়, সেই জন্য তারা সাত সকালে এসে ডাকাডাকি করছে। এইভাবেই কবিতাটার অর্থগুলো আমরা বুঝে নিলাম, কিছু প্রশ্নোত্তর আমরা সঙ্গে সঙ্গে রেডি করে নিলাম। ঠিক আছে, দেখি তারপরে কি বলছে। ড্র এ লাইন টু ম্যাচ দ্য পিকচার অফ দ্য ওয়ার্ডস। দেখো, এখান থেকে লাইন টানে বলতে বলেছে কোনটা কিসের ছবি। আমরা জানি এটা হচ্ছে গাছের ছবি। দেখো, একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা হচ্ছে গাছের ছবি। গাছ ইংরেজি আমরা জানি ট্রি। এইখানে দেখো ট্রি আছে, TREE, ট্রি মানে গাছ। এটা পায়ের পাতা, ইংরেজি হচ্ছে ফিট, FEET। জিপ গাড়ি, JEEP, জিপ। এইমাত্র আমরা শিখলাম। মৌমাছি হচ্ছে BEE। আচ্ছা, রানী হচ্ছে কুইন, QUEEN। আর এটা হচ্ছে বীজের ছবি, SEED, সিড। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা পড়াটা শিখবো। আরও একটু নিচে পড়া আছে, চলো এটাকেও আমরা দেখে নিই। কী আছে বলো তো? টিচার আর পিপল মানে শিক্ষক আর ছাত্রের মধ্যে কথোপকথন। হোয়াট ডু উই গেট ফ্রম ট্রি? গাছ থেকে আমরা কি পাই? ঠিক আছে, উত্তর হচ্ছে উই গেট ফ্রুটস ফ্লাওয়ার ফ্রম ট্রিজ। আমরা গাছ থেকে ফুল ফল পাই। আসলে গাছ থেকে পাই অনেক কিছু, এখানে ফুল আর ফলের কথাই বলা হয়েছে। হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড? আমাদের সবচেয়ে ভালো বন্ধু কে? ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। গাছ হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। দেখো, এইভাবেই আমরা কিন্তু ছোট ছোট ইংরেজির মাধ্যমে আমরা কথা বলাও শিখে যাব। ছক দুটোতে কী লেখা আছে দেখো, দুটো ছক, 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত। এখানেও 0 থেকে
9 পর্যন্ত লেখা রয়েছে। এবার দেখো কোনটা কোনটা যোগ করলে 9 হয়, ঠিক আগের মতোই প্রশ্ন, কিন্তু এটা উল্টো দিয়েছে। আগে যেরকম কি সুন্দর সূর্যের মতো হচ্ছিল, এখানে কিন্তু যোগ চিহ্ন দিয়েছি। দেখো 6 আর 3 যোগ করে 9, এটা কমেছে, এটা বেড়েছে, সাজিয়ে আমরা এখানে লিখেছি 5, 6 তো হয়ে গেছে, 7, 8, এখানে 4, 3, 2, 1 এরকমভাবে হয়েছে। কোনটা কোনটা যোগ করলে 9 হয় সেটা লেখা হয়েছে। আশা করি তোমরা পারবে করতে, এটা তোমাদের এটা করে দেওয়া হয়েছে। আবার দেখো কোনটা কোনটা যোগ করলে 10 হয়। 9 একে 10, 8 আর 2 10, 7 আর 3 10, 4 4 10, 5 আর 5 10, 9 আর 1 10, 8 2 10, 7 3 10, 6 4 10 আর 5 5 10। অপরদিকে দ্বিতীয় শ্রেণী আমরা আজকে বাংলায় 187 পাতা, ইংরেজির 194 পাতা আর গণিতের 184 পাতা পড়ানো হয়েছে। আমার বই তৃতীয় পর্ব থেকে এগুলো পড়ানো হয়েছে। এসো আমরা দেখে নিই। আজকে 187 পাতা থেকে পড়া শুরু করছি। দেখো 187 পাতায় রয়েছে হাতির মা লীলা মজুমদারের লেখা। আজকে আমরা গল্পটা পড়েছি, পরের দিন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। রিড দ্য সেন্টেন্সেস, নিচে যে বাক্যগুলো রয়েছে এগুলো পড়তে বলেছে। অর্কর ফেভারিট গেম ইজ ফুটবল, অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে, সে তার বন্ধুদের সঙ্গে প্রত্যেক দিন খেলা করে। হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম, তার ভাই রাজু তাদের সঙ্গে খেলা করে। ইট কিপস দেম ফিট, এটা তাদেরকে সুস্থ রাখে। এটা পড়ার পর কি আছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড অফ দ্য প্যাসেজ। আচ্ছা, এই শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। অর্কর ফেভারিট গেম ইজ, অর্কর প্রিয় খেলা কোনটা? দেখো লেখা আছে ফুটবল, ফুটবল লিখেছি। অর্কর প্লেজ দ্য গেম উইথ, কার সঙ্গে গেম খেলে? তার বন্ধুদের সঙ্গে গেম খেলে। দেখো এখানে লেখা রয়েছে হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস। রাজু ইজ অর্কর, রাজুকে অর্কর ভাই তো, লেখা রয়েছে রাজু ইজ অর্কর ব্রাদার। আর দ্য গেম কিপ দেম ফিট, ইট কিপ দেম ফিট লেখা রয়েছে। এটা তোমরা অবশ্যই অনুসরণ করবে, পরীক্ষায় কিন্তু এটা খুব বেশি ব্যবহার করে পড়ে, ঠিক আছে? তারপর দেখো একটা রাইম রয়েছে, সেটা আমরা পড়ব। I love little pussy, her coat is so warm, and if I don't hurt her, she will do me no harm. I will not pull her tail, not drive her away, but pussy and I very gently will play. রাইমটা এটা পড়লাম। আচ্ছা, আরও ভাগ আছে, চলো দেখি। অলোক কি করলো? অলোক তুলেছে 1 2 3, 3টে 10-এর কার্ড। 1 2 3 4 5 6, 6টা একের কার্ড, তার মানে হচ্ছে 36টা। এবার সে কজনের মধ্যে ভাগ করবে? 3 জনের মধ্যে ভাগ করবে। খুব সহজ, 10-এর কার্ড 3টে আছে, একটা করে দিয়ে দিলাম। আর একের কার্ড কটা আছে? 6টা আছে, তো তাহলে দুটো করে হয়ে যাবে। 3 দুগুণে 6 আমরা জানি। দুটো একে দিল, দুটো একে দিল, তাহলে প্রত্যেকে কটা করে পেলো? একটা 10-এর কার্ড আর দুটো একের কার্ড। 1 10 2 12, দেখে নাও 1 10 2 12। এবার আমরা ভাগের নিয়ম অনুসারে দেখে নিই। কার্ডের নিয়ম দেখলাম, এবার অঙ্কের নিয়মে দেখে নিই কীভাবে হচ্ছে। দেখো 36কে আমরা 3 দিয়ে ভাগ করছি। প্রথমে 3 10-এ 30 হচ্ছে। 36 থেকে 30 বিয়োগ গেলে 6 থেকে 0 বিয়োগ গেলে 6 হবে, তাহলে 3 2 6 হচ্ছে। আবার 6 থেকে 6 বিয়োগ গেলে 0। এরপরে দেখো উত্তরটা কত হলো। প্রথমে 10 হয়েছিল, 30, তারপরে 6 হলো 2, তাহলে 30 10 আর 2 12। বোঝা গেল? প্রথমে 10 দিয়ে ভাগ করছি, 30 হচ্ছে, 6 অবশিষ্ট থাকছে, 6কে আবার ভাগ করছি, 3 দুগুণে 6, 10 আর 2 12। এরকমভাবেই আমরা ভাগগুলো শিখছি। চলো পরের অঙ্কটা দেখে নিই। রেজিনা তুললো 32টি। কীভাবে 32টা করেছে দেখো, 20, 10 আর 10-এ 20 করেছে, আর 12টা একের কার্ড নিয়েছে। কেন এমন করলো বলো তো? 2 ভাগে ভাগ করে বলেছে। সে তুলতে পারতো 10টা 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 আর দুটো তুলতে পারতো, 3 10 2 32 হয় তো, কিন্তু সে দুটো 10-এর কার্ড নিয়েছে আর 12টা একের কার্ড নিয়েছে। তাহলে ভাগ করার সুবিধা হচ্ছে, দুজনকে একটা করে 10-এর কার্ড দিল, আর 12 অর্ধেক হচ্ছে 6, একে 6টা দিল। তাহলে কত হচ্ছে? এক একজন কত পাচ্ছে? 10 আর 6, 1 10 6 16 হচ্ছে। প্রত্যেকে 16টা করে পাবে। দেখি তো ভাগের নিয়ম এটা আসছে কি না। দেখো 32কে 2 দিয়ে ভাগ করছি, আমরা কি জানি 2 10-এ 20। 32 থেকে যদি 20 বিয়োগ করি হয় 12, 2 6 12। তাহলে প্রথমে 10, তারপরে 6, 10 আর 6 যোগ করলে 16 হচ্ছে। ঠিক আছে, এভাবেই আমরা কিন্তু শিখে যাচ্ছি। তৃতীয় শ্রেণীর
বাংলায় মন কেমনের গল্প 7 পাতা আর 100 পাতা ইংরেজি লেসন 7 90 91 গণিতে 118 119 পরিবেশে 116 117 পড়ানো হয়েছে। চলো এগুলো আমরা দেখে নিই।
দিন চাঁদ ড্যাশ আকাশে উদিত হয়, পূর্ব আকাশে উদিত হয়। পূর্ণিমার দিন চাঁদ পূর্ব আকাশে উদিত হয়। কৃষ্ণপক্ষের প্রথম সন্ধ্যাকে বলে কৃষ্ণপক্ষের প্রথমা। পক্ষের দ্বিতীয় চাঁদ ড্যাশ আকাশে ওঠে, পশ্চিম আকাশে ওঠে। রাতের আকাশে ড্যাশ তারা দেখা যায়, রাতের আকাশে অসংখ্য তারা দেখা যায়। রাতের আকাশে আবছা আলোর আভাসকে বলে ছায়াপথ। ছোট তারাগুলি দেখতে উজ্জ্বল হয়। মহাকাশে তারা দূরে থাকলেও তাদের ছোট লাগে। শীতকালে পুকুরের ওপরে উঠতে দেখা যায়, ধোঁয়া উঠতে দেখা যায়। মেঘের ভিতর থাকে জলকণা। ধূলিকণা গায়ে ছোট ছোট জলকণা লেগে মেঘ সৃষ্টি হয়। বাজ পড়ে কর্কট শব্দে। বাজ পড়ে বড় বড় গাছ মারা যেতে পারে। ইলেকট্রিক থাকলে বাজ পড়লে কাক মারা যায়। মেঘে মেঘে ঘষা লাগিয়ে আগুন বেরোয়। ছাত্রছাত্রীরা কত রকম রামধনু রং বুঝতে পারে? 5টি রামধনু রং পরিষ্কারভাবে বুঝতে পারে। আচ্ছা, রঙের ছটায় হলুদ ও লাল বর্ণের মাঝে থাকে কি? কমলা বর্ণ। রঙের ছটায় প্রথম রংটি হলো বেগুনি। জলের ফোঁটাগুলি ড্যাশ গেলে আর রঙের ছটা দেখা যায় না। জলের ফোঁটাগুলি শুকিয়ে গেলে আর রঙের ছটা দেখা যায় না। 7টি রং আসলে সূর্যের আলো। মাঠের উপরের আকাশ মিশেছে মাটিতে। ফাঁকা জায়গাটা যত বড় হবে দিগন্তরেখা তত দূরে যাবে। আকাশটা মাটির কাছে মিশেছে এমনটা মনে হয় দিগন্তরেখা বরাবর। দিগন্তরেখার আরেক নাম হলো দিকচক্ররেখা। চতুর্থ শ্রেণীর বাংলায় বাঘা যতীনের 123 পাতা থেকে 125 পাতা পড়ানো হয়েছে। ইংরেজির লেসন 7 81, গণিতে 160 থেকে 161, আর পরিবেশে 122 থেকে 123 পাতা পর্যন্ত পড়ানো হয়েছে।
অ্যাক্টিভিটি 3-তে কী আছে? ও 3টে অপশান আছে, একটা টিক করতে হবে। এটা পড়ে যেগুলো বুঝলাম সেখান থেকে তো কোশ্চেন দেয়। দেখে নি কী আছে, প্রথম প্রশ্নটা কী আছে? এ ফেয়ারি ওয়েভড এ, দ্য ফেয়ারি ওয়েভড এ, কী নেড়েছিল তার সামনে? ক্লথ, জামা কাপড় নেড়েছিল না। তারপরে ম্যাজিক ওয়ান্ড, হ্যাঁ ম্যাজিক ওয়ান্ডটা এনেছিল, জাদু দণ্ডটা সে নেড়েছিল। নেক্সট প্রশ্ন কী আছে? ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ, এক মুহূর্তের মধ্যে ঝিনুক তাকে কোথায় পেয়েছিল? ক্লাসরুমে না, ক্লাসরুমে পায়নি। মার্কেট প্লেসে না, মার্কেট প্লেসে নয়। বিজি রোড, হ্যাঁ ব্যস্ততম রাস্তায় পেয়েছিল। তারপরে ইন অ্যানাদার ওয়েভ অফ দ্য ফেয়ারিজ ম্যাজিক ওয়েন্ড ঝিনুক স ইন ফ্রন্ট অফ হার, আর একবার যখন জাদু দণ্ড ঘুরিয়েছিল তখন সে কোথায় দেখতে পেয়েছিল নিজেকে? রিভার, হ্যাঁ রিভার, প্রথমটাই ঠিক হয়েছে। তারপরে দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু, কোথায় নিয়ে যেতে চেয়েছিল ঝিনুককে? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তা তো নয়। ইডেন গার্ডেন্স, হ্যাঁ ইডেন গার্ডেন্সে নিয়ে যেতে চেয়েছিল। তাহলে এটা হয়ে গেল। অ্যাক্টিভিটি 4 কী আছে একবার দেখে নিই। ট্রু ফলস লিখতে দিয়েছে, দেখি কি কোশ্চেন আছে। অ্যান্ড ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস, একটা বয়স্ক মহিলা এসেছিল। দূর 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 দূর, না এটা ভুল আছে। একটা পড়িয়ে এসেছিল, একটা বয়স্ক মহিলা বলে দিয়েছে, এটা ভুল আছে, ফলস হবে। ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিং ইন দ্য সিটিস, ছোটো ছোটো বাড়ি দেখেছিল, এটাও ভুল আছে, বড় বড় বাড়ি দেখেছিল। দ্য ফেয়ারি ওয়েভড এ ম্যাজিক ওয়েন্ড মোর দ্যান ওয়ান্স, একের থেকে অনেক বেশিবার ঘুরিয়েছিল। হ্যাঁ অনেকবারই ঘুরিয়েছিল, একবার পোর্টে নিয়ে গেল, একবার কলকাতায় নিয়ে গিয়েছিল, একবার বোধহয় ইডেন গার্ডেনও নিয়ে গিয়েছিল, তাহলে এটা ট্রু। তারপরে ডিএডটা কী আছে? কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি, অবশ্যই খুবই ব্যস্ততম সিটি, তাহলে প্রথম দুটো ফলস হলো, তারপরে দুটো ট্রু হলো। ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, ঝিনুক আক্স, ঝিনুক জিজ্ঞেস করলো তুমি কি আমাকে মাটির নিচে যে ট্রেনটা চলে সেটা তুমি দেখাতে পারবে? ওয়াই নট, লেট আস গো রাইট নাও, দ্য ফেয়ারি আনসার, কেন নয়, এখনই চলো, সেই পরিটি উত্তর দিল। দে এন্টার দ্য এক্সপ্লেনেড মেট্রো স্টেশন, এক্সপ্লেনেড বলে যে মেট্রো স্টেশন আছে তার মধ্যে তারা ঢুকলো। দ্য মুভিং স্টিয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড, চলমান সিঁড়ি তাদেরকে মাটির নিচে পর্যন্ত নিয়ে গেল। দ্য ট্রেন কেম ইনটু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ, ট্রেনটা এলো এবং তারা ট্রেনের মধ্যে উঠল। ঝিনুক ওয়াজ থ্রিল্ড, আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়েছিল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, সি আস্কড ব্রেথলেসলি, এক নিঃশ্বাসে জিজ্ঞেস করলো এরপর আমরা কোথায় যাব, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গো, দি ফেয়ারি আস্কড হার উইথ এ স্মাইল, তুমি কোথায় যেতে চাও? ফেয়ারি একটুখানি হেসে জিজ্ঞেস করলো। ঝিনুক সেড আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। ঝিনুক বলল। যে ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়েন্ড এগেইন, সেই জাদুদণ্ডটি পরিটি আবার ঘোরালো। ঝিনুক স এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড, রাস্তার দুধারে সারি দিয়ে বইয়ের দোকান সেই ঝিনুক দেখতে পেয়েছিল। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপস টুগেদার, ঝিনুক এক্সক্লাইম, অবাক হয়ে ঝিনুক বলল এত বইয়ের দোকান আমি জীবনে কোনোদিন দেখিনি। দিস ইজ কলেজ স্ট্রিট, এখানে এটার নাম হচ্ছে কলেজ স্ট্রিট। দ্য ফেয়ারি সেড, বইটি উত্তর দিল। পিপল কেম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, ঝিনুক সাডেনলি স্পট হার ফাদার ইন এ বুক শপ, বলছে এখানে হঠাৎ করে ঝিনুক তার বাবাকে কোনো একটা বইয়ের দোকানে দেখতে পেয়েছিল। সি ওয়াজ ডিলাইটেড, খুব আনন্দ হয়ে গিয়েছিল। সি র্যান টুয়ার্ডস হিম, তার দিকে দৌড়ে গিয়েছিল। ওয়েক আপ ঝিনুক ওয়েক আপ, সেড এ ফ্যামিলিয়ার ভয়েস, একটা পরিচিত আওয়াজ বলল ওঠো ওঠো ঝিনুক ওঠো। ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম, তার ঘুম থেকে ঝিনুক উঠল। ইট ইজ মর্নিং, এখন সকাল হয়ে গেছে। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার, তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে, স্মাইলিং, হাসছে। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, সে কোনো না কোনোভাবে তিনি ম্যানেজ করে বাড়ি আসতে পেরেছেন।
পঞ্চম শ্রেণী আমরা মাস্টারদার প্রশ্ন করেছি 7 থেকে 13 মানে 95 পাতায়, ইংরেজি লেসন 7-এর 79 পেজ, 80 পেজ, গণিতে 179 পেজ, আর পরিবেশের 125 থেকে 128 পাতায় যা যা প্রশ্ন আছে সেগুলো করানো হয়েছে। চট্টগ্রামের ছেলেরা আগুন লাগিয়ে দিয়েছিল টেলিফোন টেলিগ্রাফ অফিসে। কথা বলার সময় নিচে দাগ দেওয়া শব্দগুলি, মানে যেমন টেলিফোন টেলিগ্রাফ অফিস, এমন কিছু শব্দ আছে বিদেশি শব্দ আমরা ব্যবহার করি, একেবারে ইংলিশ শব্দ বলে চিনতে পারছো। আর কি কি শব্দ এই গল্পতে আছে বলো তো? যেমন আছে পুলিশ, রেল লাইন, ট্রেন, নোটিশ, ইউনিয়ন জ্যাক, রাইফেল, ব্রিটিশ। এই শব্দগুলো কিন্তু ইংলিশ শব্দ, আমরা কিন্তু বাংলাতেও ব্যবহার করি। 8-এর প্রশ্ন কি দেখো, মাস্টারদার শব্দের মধ্যে একটা বিদেশি শব্দের সঙ্গে যুক্ত রয়েছে। যেমন দেখো, মাস্টার একটা বিদেশি শব্দ, তা একটা দেশি শব্দ। সেরকম মাস্টার মশাই বিদেশি শব্দ, দেশি শব্দ। এরকম আর কিছু শব্দ তোমরা জানা আছে? অবশ্যই জানা আছে। যেমন দেখো, হেড পণ্ডিত, হেডটা হচ্ছে ইংরেজি, পণ্ডিত বিদেশি। লাঠি চার্জ, লাঠিটা হচ্ছে দেশি, চার্জটা হচ্ছে বিদেশি। ভ্যান গাড়ি, ভ্যানটা হচ্ছে বিদেশি শব্দ, গাড়িটা কিন্তু দেশি শব্দ। নোট বই, নোটটা হচ্ছে বিদেশি, বইটা হচ্ছে দেশি। অফিস ঘর, অফিসটা হচ্ছে বিদেশি শব্দ আর ঘরটা দেশি শব্দ। এরকমভাবেই আমরা আরও শব্দ লিখতে পারি। তোমাদের সামনে কয়েকটা হাজির করলাম, ঠিক আছে? এরপর দেখে নেব 9-এর প্রশ্নটা আর 10-এর প্রশ্নটা। 9-এর প্রশ্নটা কি আছে দেখো, বিদেশি শব্দের সঙ্গে বাংলা শব্দ যুক্ত হয়নি, কিন্তু দুটো শব্দ মিলে মিলে একটাই কথা তৈরি হয়েছে, এমন কিছু শব্দ রয়েছে, সেই কথাগুলো দুটোকে আলাদা করতে হবে। যেমন দেখো, গোলা বারুদ, গোলার সঙ্গে বারুদ যুক্ত হয়েছে। খেলাধুলো, খেলাযুক্ত ধুলো। রাজ্যযুক্ত পাঠ, ঠিক আছে? ভারতযুক্ত মাতা, শাসনযুক্ত মুক্ত, আর ইংরেজিযুক্ত দানব। দুটো দুটো শব্দ এখানে যুক্ত হয়েছে। তারপরে 10-এর প্রশ্নটা আজকে 10 পর্যন্ত করাচ্ছি, পরের দিন বাকি কোশ্চেনগুলো করাবো, ঠিক আছে? মরণপণ কথাটির মধ্যে যে দুটো শব্দ আছে, শেষেরটা হচ্ছে পণ। এরকম আরও পণ দিয়ে শব্দ কিছু থাকতে পারলে তোমরা বলো তো কি কি হতে পারে? প্রাণপণ, জীবনপণ, মৃত্যুপণ, বরপণ, আরও অনেক হতে পারে। লেটস কন্টিনিউ। দেখো, এখান থেকে আজকের পড়াটা আমাদের শুরু হচ্ছে। দেখবো এখানে আমাদের কি পড়া আছে। আঙ্কেল রহিম enters the room. He joins the conversation. হ্যাঁ, আঙ্কেল রহিম ঘরের ভেতর প্রবেশ করলেন, তিনি আলোচনায় অংশগ্রহণ করলেন। প্রীতম তখন বলছে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিল? ফাদার, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম। কিন্তু বলে অবশ্যই, কিন্তু নজরুল রবীন্দ্রনাথ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং পার্সিয়ান কবি হাফিজ এবং খাইয়াম দ্বারাও অনুপ্রাণিত হয়েছিল। এরপর দেখো, আঙ্কেল রহিম বলছে, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার ব্রিটিশ রুল? তুমি জানো ব্রিটিশ সেনাবাহিনীতে নজরুল যোগদান করেছিল। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, বেঙ্গল রেজিমেন্টে 49 ভাগে তিনি ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ disbanded in 1920, so he came to ক্যালকাটা। 1920 সালে যখন সেটা হয়ে গেল, তখন তিনি চলে এলেন কলকাতায়। এরপরে আরও কিছু পড়া আছে, সেগুলো আমরা দেখে নেব কী হবে তার কোশ্চেনগুলো। আগে মাইনেগুলো বুঝবো। ফাদার বলছে, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়া ওয়াজ রেজিন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য cruelty of British in his own way. In fact, he also started writing poems, essays and songs to voice his protest. He is the rebel poet of India. দেখো, at that time মানে সেই সময় ইন্ডিয়া, ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের শাসনের এগেনস্টে রুখে দাঁড়িয়েছিল। নজরুল তার নিজের ভাষায়, নিজের পথে, ইজ ওন ওয়ে মানে নিজের পথে তাদের বিরুদ্ধাচরণ করেছিলেন। তিনি পোয়েম মানে কবিতা লিখেছিলেন, এসে রচনা লিখেছিলেন, সংস মানে গান করেছিলেন, ঠিক আছে? এভাবেই তিনি বিদ্রোহী কবি হিসেবে আমাদের কাছে পরিচিত হয়েছেন। এরপরে আই হার্ডলি নিউ সো মাচ, আমি এগুলো খুব কমই জানতাম, মানে
প্রীতম বলছে আমি এগুলো তো কিছুই জানতাম না, সেটাই তার বলার চেষ্টা করেছে। ঠিক আছে, ইয়েস ইউ শুড রিড হিজ পোয়েম কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন হিজ সং। তুমি তখন রহিমের বাবা, প্রীতমের বাবা প্রীতমকে বলছে যে কান্ডারি হুঁশিয়ার বলে যে কবিতাটা আছে সেটা তুমি অবশ্যই পড়বে, আর খেয়াপাড়ের তরণী এই কবিতাটা পড়বে আর তার গানগুলো শুনবে, তাহলে তুমি বুঝতে পারবে তিনি কে ছিলেন এবং তিনি কি করতে চেয়েছিলেন। হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? ব্রিটিশরা কী করেছিল? দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্ব, ব্রিটিশরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। দেখো, in 1922 নজরুল start the magazine ধূমকেতু were published আনন্দময়ীর আগমনে এ পোয়েম। 1922 সালে নজরুল একটি ধূমকেতু নামে পত্রিকা শুরু করেছিলেন, যেখানে একটি কবিতা আনন্দময়ী আগমনী প্রকাশ হয়েছিল। দ্য ব্রিটিশ রেড দ্য অফিস অফ ধূমকেতু, দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। ব্রিটিশরা ধূমকেতুর অফিসে হানা দিয়েছিল এবং কুমিল্লা থেকে কবিকে গ্রেপ্তার করা হয়েছিল। হোয়াট হ্যাপেন্ড দেন? তারপরে কি হয়েছিল? হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। তাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল, সেখানে তিনি অনশন শুরু করেছিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ। এটা ছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদ করার পদ্ধতি। ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট দেয়ার? কতদিন তিনি সেখানে অনশন করেছিলেন? হি ফাস্টেড ফর মোর দ্যান 1 month। ইন ডিসেম্বর 23 হি ওয়াজ রিলিজ ফ্রম জেল। প্রায় 1 মাসের বেশি তিনি অনশন করেছিলেন। 1923 সালে ডিসেম্বর মাসে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফাদার, নাও আই উইল be able to sing কারার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখন আমি আগ্রহ এবং আবেগের সঙ্গে কারার ওই লৌহ কপাট গানটা গাইতে সক্ষম হব। আই অ্যাম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুবই গর্বিত যে শিক্ষক মহাশয় আমাকে এই গানটা গাওয়ার জন্য নির্বাচিত করেছেন। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউ সং, উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। তাহলে তোমার গানটা শোনা যাক, আমরাও তোমার সঙ্গে গাইব। দেখো, গোটাটা পড়িয়ে দেওয়া হলো। এরপরে দেখো কিছু ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপগুলো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, এগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। তারপরে কি আছে দেখো, তারপরে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, না এমসিকিউ টিকমার্ক রয়েছে। হিজ পোয়েম ইন্সপায়ার্ড দ্য ইউথ, তার গানগুলি যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিল। কিসের জন্য? টু ফাইট দ্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার গানগুলি তাকে অনুপ্রেরণা করেছিল। তাহলে এরটা হবে সঠিক অ্যান্সার। এ পোয়েম দ্যাট রোট ওয়াজ, যে কবিতাটা তিনি লিখেছিলেন সে কবিতাটার নাম কি? সেই কবিতাটার নাম ছিল খেয়াপাড়ের তরণী। নজরুল ওয়াজ কল্ড, তাকে কী বলা হতো? দ্য রিবেল পোয়েট, তাকে বিদ্রোহী কবি বলা হতো। অ্যাক্টিভিটি 3 এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের বলে দিলাম। এরপর থাকছে ট্রু ফলস। দেখো ট্রু ফলসে কী থাকবে? নজরুল ওয়াজ বর্ন হুয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। যখন ব্রিটিশদের আন্ডারে ইন্ডিয়া ছিল তখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন। অবশ্যই সত্য, এটা ট্রু হবে। হচ্ছে ফলস। ইন স্কুল নজরুল মিট দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক। একদম সত্যি কথা, কুমুদরঞ্জন মল্লিকের সঙ্গে তার দেখা হয়েছিল স্কুলে। তারপরে নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে তিনি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছিলেন। অবশ্যই সত্য, ট্রু। আর নজরুল ফাস্টেড ফর 30 days, 30 দিনের জন্য তিনি করেছিলেন না, 30 দিনের জন্য বেশি করেছিলেন, মোর দ্যান 1 month বলা আছে, তাহলে এটা হবে ফলস। ঠিক আছে, তোমরা দেখে নাও ট্রু ফলসগুলো। তারপর কি আছে? ইভেন্ট আর ইয়ার 1910 নজরুল মেড রেভলিউশনারি নবীনচন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার।
এটা কবে হবে? দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড কবে হয়েছিল? এটা হচ্ছে 1920। 1922-তে কী হয়েছিল? নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু। আর নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল 1923। ঠিক আছে, বেশ। এরপর দেখো কিছু প্রশ্নোত্তর আছে, আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নেব। কী প্রশ্ন আছে? হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েম? নজরুলকে কবিতা লিখতে কে অনুপ্রাণিত করেছিল? কুমুদ রঞ্জন মল্লিক ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। ঠিক। তারপরে ওয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ আর্মি? আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, সো নজরুল লেফট দ্য আর্মি। প্রথম বিশ্বযুদ্ধের পর সৈন্যদলটি ভেঙে যায়, তারপরে নজরুল সৈন্যদল ছেড়ে দেয়। ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশ? কোন ম্যাগাজিনে, কোন পত্রিকায় আনন্দময়ী আগমনী গানটি, কবিতাটি প্রকাশিত হয়েছিল? ম্যাগাজিনটার নাম হচ্ছে ধূমকেতু। ইন ধূমকেতু দ্য পোয়েম আনন্দময়ী আগমনী ওয়াজ পাবলিশড। তারপরে হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং? নজরুল কেন অনশন শুরু করেছিলেন? নজরুল স্টার্টেড ফাস্টিং বিকজ ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেন্স্ট দ্য টর্চার অফ ব্রিটিশ। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে নিজের ভাবে তিনি একটি পথ নির্বাচন করেছিলেন, যে পথে তিনি অনশন শুরু করেছিলেন। দেখো এখানে কি রয়েছে, নিচে করি। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। সরলকোণ হচ্ছে 180। নিচে যে কোণগুলি সূক্ষ্মকোণ সেগুলো বক্স, আর স্থূলকোণগুলোকে গোল করতে হবে। দেখো বক্স করে দেওয়া হয়েছে যেগুলো সূক্ষ্মকোণ: 18, 25, 37, 66, 76, 81, 89, 54, 85। ঠিক আছে, এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, এগুলো বক্স করা হয়েছে। আর স্থূলকোণগুলোকে গোল করে দেওয়া হয়েছে। এটা হয়নি কিন্তু, স্থূলকোণগুলো গোল করেছে মানে 125 গোল হবে, 92, 100, 135, 171, 108, 120 গোল হবে, 189 গোল হবে, 160 গোল হবে। এগুলো গোল হবে, আর 60টা কিন্তু বক্স হবে। ঠিক আছে, সূক্ষ্মকোণ কাকে বলে এইমাত্র বলে দিলাম, ছবিটাও দেখিয়ে দেওয়া হয়েছে। 3 ধরনের সূক্ষ্মকোণ তোমাদের বলে দিয়েছি। এরপরে দেখো কী বলেছে, একটা কাগজকে ভাঁজ করবে, ভাঁজ করে তাকে আরও একবার ভাঁজ করবে, দিয়ে আরবার ভাঁজ করবে, দিয়ে সবটা ভাঁজ খুলে দিলে দেখো একটা ঘড়ির মতো অংশ চলে এলো। এরকমভাবে আমরা বিভিন্ন রকম কোণ আঁকতে পারবো। ঠিক আছে, ঘড়ির কাঁটার ডিগ্রি সরলকোণ থাকে কখন? 90 ডিগ্রি। সরলকোণের অর্ধেক হলে 90 ডিগ্রি বলে, সমকোণ হলে তার অর্ধেককে 35 ডিগ্রি বলছে। আর বইয়ের কোথায় থাকে? বইয়ের ধারে, একদম ধারে আমাদের 90 ডিগ্রি থাকে। দেখো এতটা পর্যন্ত আমরা গণিতটা শিখলাম। তারপরে দেখিয়ে আছে বেড়াতে গিয়ে বন দেখা। এখানে একটা গল্প আছে, তোমরা পড়বে। এরপরে এইরকম জায়গায় একটা নিচে থেকে দেখা, একটা নিজের দেখা বনখণ্ড। বনখণ্ড কী কী নামে তৈরি হয়? দেখো মন্দির, কবরস্থান, জেন, এসবের নামে আমাদের বনখণ্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, এইটুকুই পর্যন্ত আজকে পড়া হলো। দেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়।